সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, টক উইথ সিরাজ ইনসাইটের আজকের পর্বে আপনাদের সবাইকে একটি বিশেষ বিষয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়টি হচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে কি পরিবর্তন শুরু হচ্ছে। এই অঞ্চলে ভারত, পাকিস্তান এবং চীনের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, কিন্তু গত ১.৫ দশক ধরে যেখানে ভারত এই অঞ্চলে বেশ একটা ভালো আধিপত্য বা প্রভাব বিস্তার করেছিল, সেখানে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। চীন তার কৌশলগত এবং অর্থনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে, পাকিস্তান নতুন করে কূটনৈতিক সক্রিয়তা দেখাচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আঞ্চলিক সমীকরণ নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আসলে কোথায় যাচ্ছে, এর ভবিষ্যৎ কি এবং এই জায়গায় বাংলাদেশের অবস্থান কোথায়? সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে টক উইথ সিরাজের ইনসাইটে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। দর্শক, আমি যে কথা বলছিলাম, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির যে বর্তমান পরিস্থিতি, সেই বাস্তবতায় ভারতকে এখন নতুন কৌশল নিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন ভারতকে এদিকে যেতে হচ্ছে বা যেতে হলো? আমরা যদি এই প্রশ্নের জবাব খুঁজি তাহলে দেখব চীনের একটা নতুন উত্থান ঘটেছে। কীরকম? আমরা যদি দেখি তাহলে দেখব যে একসময় এই দক্ষিণ এশিয়ায় ভারতের মোটামুটিভাবে বলা যায় যে একচেটিয়া প্রভাব ছিল। সার্ক গঠনের পর সার্কের সবচেয়ে বড় শক্তিশালী দেশ হিসেবে তার একটা বিশেষ অবস্থান ছিল, নিজে বিশেষ একটা কেন্দ্রে দেখতে পছন্দ করত এবং ভারত তার পররাষ্ট্রনীতি আঞ্চলিক প্রভাব বলয় বিস্তার করার ক্ষেত্রে সেইভাবেই কিন্তু পলিসি নিয়েছিল। কিন্তু এই বাস্তবতা অনেকটা পাল্টে গেছে চীনের উত্থানের পরে। পাকিস্তানের সাথে গত ১.৫ দশকে অনেক অনেক বেশি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের সাথে আগাগোড়াই চীনের সম্পর্ক ভালো ছিল, কিন্তু গত ১.৫ দশকে বিশেষভাবে সম্পর্ক গভীর হয়েছে। কেন হয়েছে সে কথা আমি একটু বলবো। তার মূল কারণ হচ্ছে যে গত ১.৫ দশকে যেখানে ভারত দক্ষিণ এশিয়ায় মারাত্মক রকমের প্রভাব বিস্তার করেছিল, বাংলাদেশকে তার অনেকটা আওতাধীন নিয়েছিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল প্রত্যেকটা জায়গায় তার একটা আলাদা প্রভাব বলয় ছিল, এমনকি আফগানিস্তানকে ভারতের প্রভাবাধীন করে ফেলেছিল দিল্লি। এই জায়গায় পাকিস্তান অতিমাত্রায় চীনের দ্বারস্থ হয়েছে বা চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করেছে। আর চীনের কাছে পাকিস্তানের আলাদা একটা বিশেষ গুরুত্ব আছে ভূকৌশলগত অবস্থানের কারণে, আমি সেটা পরে বিশ্লেষণে আসবো। তো এই যে পাকিস্তান চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করেছে ভারতের অনেকটা প্রভাব বিস্তারকারী অবস্থানের কারণে। চীনের উত্থান নিয়ে আমি যে আলোচনা করছিলাম তাতে আর একটা বিষয় আছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এর প্রত্যেকটা জায়গায় চীন তার অর্থনৈতিক কর্মকাণ্ড, চীন তার অর্থনৈতিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়া ভারত মহাসাগরে চীন কিন্তু তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এগুলোর ফলে এখন ভারতের সামনে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, অনেক বড় দেশ হয়েও শুধুমাত্র বড় আকার অর্থাৎ সাইজের কারণে কি আঞ্চলিক এই প্রভাব ধরে রাখা সম্ভব? আর একটা বড় কারণ, সেটা হচ্ছে প্রতিবেশীদের নতুন কূটনৈতিক স্বাধীনতা। ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ, আমি একটু আগেই বললাম যে গত ১.৫ দশক ধরে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এই সমস্ত দেশ, আফগানিস্তান, এই সমস্ত দেশের উপরে ভারত বিরাট প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এই যে প্রতিবেশী দেশগুলো, এই প্রতিবেশী দেশগুলো এখন তারা প্রত্যেকেই কূটনৈতিক স্বাধীনতা অর্জনের বা চর্চার চেষ্টা করছে। এসব দেশ চায় ভারতের বাজার, চীনের বিনিয়োগ, অথচ স্বাধীন এবং স্বকীয় কূটনৈতিক তৎপরতা, কূটনীতির চর্চা। এর সাথে সাথে অবশ্য কেউ কেউ এমনটিও চায় যে আমেরিকা বা অন্য কোনো দেশ তাদের কাছ থেকে নিরাপত্তা এবং প্রযুক্তিটা লাভ করুক। ভারতকে কেন নতুন কৌশল নিতে হচ্ছে, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বা বাস্তবতা, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতকে নতুন করে নতুন
কূটনৈতিক বা নতুন অবস্থান নেওয়ার ক্ষেত্রে। সেটা কি? বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তা, বাণিজ্য, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা অর্থাৎ সেভেন সিস্টারের স্থিতিশীলতা, এছাড়া আমাদের যে বিরাট বিশাল বড় সম্পদ বঙ্গোপসাগর, এগুলো প্রত্যেকটার জন্য বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু 24শে জুলাই আন্দোলনের পর বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিবর্তনটা এসেছে, তার কারণে ভারতকে এখন নতুন করে নতুন কৌশলের দিকে এগোতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার বর্তমান যে রাজনীতি, কৌশলগত সমীকরণ, অর্থনীতি, এর যে কোনো একটি বিষয় অথবা সবগুলো নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে অবধারিতভাবে চীনের প্রসঙ্গ চলেই আসে। এখানে মূলত চীনের কৌশল 3 স্তরের। একটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব, আরেকটা হচ্ছে পাকিস্তানের মাধ্যমে কৌশলগত অবস্থান গ্রহণ, আরেকটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে চীনের আগ্রহ। চীন বুঝেছে যে দেশ অবকাঠামো তৈরি করে সে দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তার করে। এ কারণে তারা বন্দর, রেলপথ, বিদ্যুৎ প্রকল্প এবং শিল্প বিনিয়োগ এগুলোর মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আরেকটা বলছিলাম পাকিস্তানের মাধ্যমে কৌশলগত অবস্থান তৈরি করা। চীন যেহেতু পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, সে কারণে চীন আর পাকিস্তানের সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক নয়, দক্ষিণ এশিয়ায় বা বৈশ্বিক রাজনীতির কথা বলছি এই কারণে যে পাকিস্তানের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে, আপনার মধ্য এশিয়ায় যাওয়ার একেবারে প্রবেশ মুখে, ওপাশে মধ্যপ্রাচ্যের একদম নিকটবর্তী, এপাশে মহাচীন, তার সাথে পাকিস্তানের সীমান্ত, এপাশে ভারত, যে ভারতের অনেক হিসাব নিকাশ মধ্য এশিয়া, আফগানিস্তান এ সমস্ত নিয়ে, তার সামনে কিন্তু ভারত, তার সামনে কিন্তু পাকিস্তান। এই পাকিস্তানকে ডিঙিয়ে ভারতকে কিন্তু অনেক কিছু করা সম্ভব হয় না খুব সহজে। ফলে পাকিস্তানের গুরুত্ব, অবস্থানগত যে কৌশলগত যে অবস্থান, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে বৈশ্বিক রাজনীতি। তো এই জায়গায় চীনের কাছে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ হচ্ছে ভারতের সাথে এই পাকিস্তানকে দিয়ে চীন ভারসাম্য রক্ষা করে। পাকিস্তানের মাধ্যমে চীন আরব সাগরে প্রবেশের সুযোগ পায়। দেখেন, শিনজিয়াং প্রদেশ বিরাট বড় গুরুত্বপূর্ণ। এই যে অঞ্চলের যত শিল্প পণ্য, উৎপাদিত পণ্য যা যা বিদেশে রপ্তানি করার প্রশ্ন আসে, এটা যদি চীনের সমুদ্র বন্দর ব্যবহার করে এই সমস্ত পণ্য রপ্তানি করতে হয়, তাহলে সাংহাই বা দক্ষিণ চীন সাগরের কোনো বন্দরে যদি নিয়ে যেতে হয়, তার থেকে 4500-5000 কিলোমিটার পথ দূরে নিয়ে যেতে হবে এই পণ্যগুলো জিনজিয়াং প্রদেশ থেকে। এই জিনজিয়াং প্রদেশ থেকে এগুলো নিয়ে তারপরে জাহাজে ভরে তারপরে সেই মালাক্কা প্রণালী পার হয়ে, গতকালকের এপিসোডে বলেছিলাম মালাক্কা প্রণালী নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগর দিয়ে তারপরে আপনার পশ্চিমে যেতে হবে ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যে। সেক্ষেত্রে জিনজিয়াং প্রদেশ থেকে 4500-5000 কিলোমিটার পথ দূরে না গিয়ে জিনজিয়াং প্রদেশ থেকে যদি কাশগড় হয়ে আপনার পাকিস্তানের দিকে চলে আসে, তাহলে 2 থেকে 2500 কিলোমিটার পথ পাড়ি দিলে কিন্তু পাকিস্তানের গোয়াদার বন্দর। এই যে কৌশলগত পথটা, এটা চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ, যার কারণে চীন পাকিস্তানের সাথে বিশেষ সম্পর্ক রক্ষা করে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, এটাতে কিন্তু পাকিস্তান চীনের খুবই গুরুত্বপূর্ণ মিত্র। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন করতে গেলে পাকিস্তানের ভূখণ্ড চীনের জন্য মাস্ট। চীন প্রথমে বেরিয়ে পাকিস্তানের ভূখণ্ড দিয়ে ঢুকবে, ওপাশে আরেকটা পথ অবশ্য আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই দিক দিয়ে গিয়ে ইরানে ঢুকবে। তো পাকিস্তানদের দিয়ে যদি ঢোকে তাহলে আরও বেশি সহজ হয়। পাকিস্তানদের ঢুকে ইরানে গেলেই ইরানি হাবটা ব্যবহার করে ডান পাশে মধ্য এশিয়া, রাশিয়া এবং আরেকটু সামনে গেলেই তুরস্ক হয়ে ইউরোপের বাজার, আরেকটু সামনে গেলেই অর্থাৎ পশ্চিম দিকে গেলেই তুরস্ক হয়ে ইউরোপের বাজার, ইরান থেকে তুরস্ক হয়ে ইউরোপের বাজার, আবার ইরান থেকে ইরাক, কুয়েত, সৌদি আরব, জর্ডান হয়ে মিশর, ওদিকে আফ্রিকার বাজার। এই যে ইরান অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে হাব, সেই হাবে যদি ইরানকে যুক্ত করতে হয় তাহলে পাকিস্তানকে লাগে। সেক্ষেত্রে পাকিস্তান চীনের
সেক্ষেত্রে পাকিস্তান চীনের কাছে নানান দিক দিয়ে, সামরিক দিক দিয়ে ভারতের সাথে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আঞ্চলিক যে কৌশলগত অবস্থান, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এরপরে নিজের বাণিজ্য, গোয়াদার বন্দরে ঢোকা, মালাক্কা প্রণালী এড়িয়ে চলা, অনেক কিছুর জন্য পাকিস্তান মোস্ট ইম্পর্ট্যান্ট টু চায়না। একটা বিষয়, ভারত যে কেন নতুন করে কৌশল নিতে বাধ্য হচ্ছে তার আরেকটা বড় কারণ হচ্ছে এই চীন বাংলাদেশকে নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ক, বিশেষ করে 24 জুলাই আন্দোলনের পর এখানে যে পট পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে বলেই পরিষ্কার। কূটনীতির পরিবর্তন এসেছে, কৌশলগত অবস্থান, হিসাব নিকাশ, সমীকরণ, সম্পর্কের টানাপোড়েন, কার সাথে কি বোঝাপড়া। আমাদের সাথে ভারতের এতদিনের যে দীর্ঘ দেড় দশক বা 16-17 বছর ধরে যে একটা অবস্থা ছিল, সেই অবস্থার অনেকটাই অবসান ঘটেছে। এই জায়গায় ভারত যতটা এগিয়ে ছিল, এখন বলা যায় যে চীন ততটাই এগিয়ে এসেছে। সেক্ষেত্রে কার্যত ভারত অনেকটা পিছিয়ে গেছে বলেই মোটামুটিভাবে ধরে নেওয়া যায় বা পর্যবেক্ষক মহল মনে করছে। বাংলাদেশ চীনের কাছে গুরুত্বপূর্ণ কেন? অনেকগুলো কারণ। আমরা গত কয়েকটা পর্বে টুকটাক এ সমস্ত নিয়ে আলোচনা করেছি। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই সাগরটা তার দরকার, এই সাগরে গভীর সমুদ্র বন্দর তার দরকার। বাংলাদেশের বাজার এটা কিন্তু একেবারে ছোট বাজার না, 20 কোটি মানুষের বাজার, অনেক বড় বাজার। এবং বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আগের চেয়ে তো অনেকখানি বেড়েছে, এবং আমরাও যে একটা উদীয়মান অর্থনৈতিক শক্তি, এ কথাও তো বাস্তব। এরপরে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা আছে, যেহেতু জনশক্তি আছে এবং আমাদের বেশ কিছু অলরেডি অবকাঠামো আছে, বিশেষ অর্থনৈতিক জোন আছে, এবং এখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো আরও কোনো দেশের ইপিজেড আছে। এই সমস্ত জায়গায় অলরেডি প্রুভড যে এখানে বেটার কিছু করা যায়। সেক্ষেত্রে চীন যদি নতুন করে কিছু করতে চায় তাহলে তার পক্ষে সম্ভব। এই সম্ভাবনাটাকেও সে বিশেষভাবে বিবেচনায় নিচ্ছে। এছাড়া বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একদম সংযোগস্থলে। আমাদের যে বঙ্গোপসাগর, এখান থেকেই বেরিয়ে অনেক বড় কিছু আমাদের এই বঙ্গোপসাগর ব্যবহার করেই বাণিজ্যের একটা বড় অংশ চীন সম্পন্ন করতে পারে। এছাড়া আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ইউয়ান প্রদেশ থেকে পণ্য নিয়ে মিয়ানমারের ভেতর দিয়ে যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মাধ্যমে অথবা বাংলাদেশ থেকে ল্যান্ড রোডে ভারতের সাথে, নেপালের সাথে আরও বেশ কিছু জায়গায় চীন কিন্তু বাণিজ্য করতে পারে। এখানে অবশ্যই ভারতের সাথে তার সম্পর্কের একটা প্রশ্ন আছে। বাণিজ্যের জায়গায় ভারত এবং চীন ঠিকই হয়তো পরস্পরকে সহযোগিতা করবে। এই কারণে তার ভেতর দিয়ে ভারতের অন্য কোনো লাভ আছে। সেই লাভটা হচ্ছে চীনকে যত সে ম্যানেজে রাখতে পারবে, তত সে পাকিস্তানকে শক্তভাবে প্রতিরোধ করতে পারবে। ফলে চীন যদি এই অঞ্চলে বাণিজ্যের কোনো রুট চায়, নেপাল, ভুটান, বাংলাদেশকে ব্যবহার করে বা আরও কোথাও, সে বিষয়গুলো হয়তো ভারত নতুন আঙ্গিকে, নতুন কায়দায় বিবেচনা করতে পারে। এখনো পর্যন্ত আমরা যা লাভ করছি তার মূল বিষয়টা কি, যে ভারত কেন নতুন কৌশল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে। আমরা সেই আলোচনার সর্বশেষ ধাপে যে কথা বলতে চাই, আমরা পয়েন্ট আকারে বলেছিলাম যে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা, সক্রিয়তা আমরা খেয়াল করেছি নিশ্চয়ই। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের পর পাকিস্তান যেন একদম আকস্মিকভাবে ঘুরে দাঁড়ালো এবং বিশ্ব অঙ্গনে নতুন করে নিজের জায়গা করে নিল। আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে, লাইমলাইটে সে চলে আসলো। কেন? ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মতো তিনটা শক্তি যেখানে যুদ্ধে লিপ্ত, এই যুদ্ধ বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার, এটা কোনো সাধারণ ব্যাপার না। সেই যুদ্ধকে বন্ধ করার জন্য বা বিরতি দেওয়ার জন্য পাকিস্তান যে কূটনৈতিক সক্ষমতা এবং দক্ষতা, যোগ্যতা দেখিয়েছে, এটা কিন্তু পাকিস্তান এর মাধ্যমে কিন্তু পাকিস্তান আলাদা একটা মর্যাদাপূর্ণ জায়গা করে দিয়েছে বিশ্ব অঙ্গনে। এর প্রেক্ষাপটে সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের একটা আলাদা মর্যাদার আসন এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এর কারণে ভারতকে নতুন কৌশল নিয়ে ভাবতে হচ্ছে। বাট এই মুহূর্তে পাকিস্তানের লক্ষ্য কি? পাকিস্তানের প্রধান লক্ষ্য চীনের সাথে যে করে হোক এই সম্পর্ক, তার যে ঘনিষ্ঠতা
এটা আরো অনেক বেশি গভীর করা। এটা গেল প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো। আপনারা খেয়াল করে থাকবেন, এই যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধে কূটনীতির যে প্রক্রিয়া পাকিস্তান শুরু করেছিল, এই প্রক্রিয়ার ভেতরে থাকা অবস্থায় কিন্তু কাতার এবং সৌদি আরব বিপুল অঙ্কের অর্থ দিয়েছে পাকিস্তানকে। এবং গতকালকের খুব গুরুত্বপূর্ণ ভাইরাল খবর ছিল যে কুয়েত পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে চায় এবং এর বিপরীতে পাকিস্তানকে ব্যাপক তেল, গ্যাস, জ্বালানি এবং অর্থনৈতিক সুবিধা দেবে। কূটনীতির মাধ্যমে কিন্তু পাকিস্তান মধ্যপ্রাচ্যে এই অবস্থা তৈরি করে ফেললো। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ আমেরিকার সাথে তারা ভারসাম্য ধরে রাখছে, তাদের সম্পর্ক ইরানের সাথে সম্পর্ক রাখছে, মধ্যপ্রাচ্যের সাথে, চীনের সাথে, আবার আমেরিকার সাথে। এটাই হলো কূটনীতি। এর পাশাপাশি পাকিস্তান আর কি চাইছে? আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি। আপনারা খেয়াল করে থাকবেন, এই যুদ্ধের ভেতরেই পাকিস্তান তার 1950 সালের আইন পরিবর্তন করে চীনকে বাণিজ্য করার জন্য, স্থলপথে ইরানের সাথে বাণিজ্য করার জন্য পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে এখন যে কোনো তৃতীয় দেশ ইরানে পণ্য পাঠাতে পারবে। যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতির চেষ্টা করছে, তখন একটা বিশেষ সুবিধা দিল চীনকে এবং ইরান। এবং এই যে সীমান্ত খুলে দিল, এই সীমান্ত খুলে দেওয়ার ভেতর দিয়ে পাকিস্তানও কিন্তু ইরানের সাথে বাণিজ্য করছে। আমরা যখন দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমেরিকার একটা আলাদা হিসাব নিকাশ আছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম সর্বপ্রথম যে চাওয়াটা আমেরিকার, চীনের প্রভাব মোকাবেলা করা। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চীন যেভাবে প্রভাব বিস্তার করছে, এই প্রভাব বিস্তার করা নিয়ে কিন্তু আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন এবং চিন্তা করে। তার কিন্তু নানা সন্দেহ দ্বন্দ্ব কাজ করে, যার কারণে এই দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রে আমেরিকা ভারতকে প্রাধান্য দেয়। বাংলাদেশের এই পরিবর্তনের পর কিন্তু হিসাব নিকাশ অনেক কিছু পাল্টেছে, যার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীন সফরে যাচ্ছেন, তার আগে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। তার কারণ কি? আমরা কি করছি, আমরা চীনে কেন যাচ্ছি, আমরা চীনের সাথে কি করতে চাই, এগুলো হয়তো বোঝার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া নিয়ে আমেরিকার যে মাথা ব্যথা আছে, তা পরিষ্কার আমরা সবাই জানি এবং বুঝতে পারি। ইদানিং সেটা বেড়েছে। আমেরিকা ইন্দো প্যাসিফিক কৌশলে আমেরিকা কি করে? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সবগুলো দেশ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য তারা যা চায় সেটা হচ্ছে যে সবাই তার কথা শুনুক, সব জায়গায় তার প্রভাব বিস্তার, সব জায়গায় তার প্রভাব থাকুক, এবং এর মধ্য দিয়ে মূলত চীনের অবস্থানটাকে, চীনের প্রভাবটাকে মোকাবেলা করা যায়। আমেরিকা মূলত যা চায় সেটা হচ্ছে যে এই এলাকায় যে সে নিরিবিলি, নির্ঝঞ্ঝাট সমুদ্র পথ ব্যবহার করতে পারবে, তারপরে চীনের প্রভাব সীমিত রাখতে পারবে, আর আঞ্চলিক প্রভাব ধরে রাখতে পারবে। এই বিষয়গুলো নিয়ে তার টেনশন আমেরিকার, এবং এই জন্য চীনকে মোকাবেলার জন্য ভারতকে রাখে, এবং এই চীনকে মোকাবেলার লক্ষ্যে ভারতকে আমেরিকা বিশেষ ছাড় দিতে বাধ্য হয় এবং দেয়। যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তখন ভারতকে কিন্তু ঠিকই রাশিয়া থেকে বিপুল পরিমাণে সুবিধাজনক মূল্যে তেল কেনার সুযোগ দিয়েছে আমেরিকা। আমেরিকা কিছু কিছু বলেছে ভারতকে কথা, কিন্তু ভারত আমেরিকার কথা না শুনে বলেছে যে এটা তো আমার প্রয়োজন। তখনও আমেরিকা কিছুই বলতে পারেনি ভারতকে জোর দিয়ে, এই কারণে যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি চীনের প্রভাব মোকাবেলা করতে হয়, তাহলে ভারতকে আমেরিকার প্রয়োজন। আমরা আলাপ করছিলাম দক্ষিণ এশিয়ায় ভারতের যে প্রভাব, সেই প্রভাব অনেকটা হোঁচট খেয়েছে। এ অবস্থায় কেন সে নতুন করে কৌশল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে এবং কি কি ভাবছে, কেন সে ভাবছে, এইটা নিয়ে আমাদের মূল আলোচনা। এখন আমরা সেই আলোচনা আছি। এই জায়গায় বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা আবার চলে আসবে। বাংলাদেশে বিশেষ করে জুলাই আন্দোলনের পর সত্যিকার অর্থেই দক্ষিণ এশিয়ার অনেক হিসাব নিকাশ, সমীকরণ, অনেক কৌশলগত অবস্থান, এগুলো কিন্তু আসলে পরিবর্তন হয়েছে, যার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখন বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে, বিশেষ করে তুরস্কের সাথে সম্পর্ক করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। এবং এখানে তুরস্কের সাথে আর একটা ডট যদি যোগ করা যায়, সেটা হচ্ছে পাকিস্তান। এই যে প্রতিরক্ষা এবং বাণিজ্য ক্ষেত্রে তুরস্কের প্রভাব, তার মানে আমাদের এই দক্ষিণ এশিয়ায় বাড়ছে। তার প্রধান কারণ, তুরস্কের সাথে অনেকেই প্রতিরক্ষা চুক্তি করতে চায়। তার ড্রোন প্রযুক্তি,
তারা আদার প্রযুক্তি এবং শিল্প সহযোগিতা প্রত্যাশা করে। এটা যেমন পাকিস্তান করে তেমনি বাংলাদেশ করে, আরও অনেকে হয়তো করছে। এছাড়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এইসব জায়গায় যে পরিবর্তনটা হয়েছে, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ভীষণভাবে ইসরায়েল এবং আমেরিকা বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট গড়ে উঠেছে এই অঞ্চলে, এমনকি ভারতের ভেতরেও, ভারতের মুসলমানদের ভেতরেও। অ্যাট দ্য সেম টাইম ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করলো বা করছে, এই ব্যাপারেও কিন্তু এই অঞ্চলের প্রধানত মুসলিম সম্প্রদায় ভালো চোখে দেখছে না। পাকিস্তান, বাংলাদেশ, ভারতের মুসলিম সম্প্রদায়, আপনার মিয়ানমারের মুসলমানরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অনেক দেশ এগুলো ভালো চোখে দেখছে না, ভালোভাবে দেখছে না, এবং এটা অন্যায় হিসেবে দেখছে। এই যে অন্যায় হিসেবে দেখছে, ভালোভাবে দেখছে না, এই বিষয়টা কিন্তু সবাই এখানে এই অঞ্চলের জনগণ ভীষণভাবে আবেগের দৃষ্টিতে দেখছে, মুসলিম সেন্টিমেন্টের দৃষ্টিতে দেখছে। এই বিষয়টাকে কোনো সরকার উপেক্ষা করতে পারছে না। ফলে নতুন একটা ডাইমেনশন তৈরি হচ্ছে। এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি ভারতের পক্ষে যায় না। ভারতের যে রাজনীতি, ভূ রাজনীতির কৌশল এবং তাদের যে ডিপ্লোমেসি এবং তাদের যে দর্শন, তার কোনোটার সাথে এগুলো ম্যাচ করে না। ফিলিস্তিন, ইরান এই যুদ্ধকে কেন্দ্র করে এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষের অবস্থান, এই জায়গা থেকে ভারতকে নতুন করে হিসাব নিকাশ করতে হচ্ছে। এবং আরেকটা কথাও বলি, পাকিস্তান যে কূটনৈতিক দক্ষতা দেখিয়েছে, যার প্রেক্ষাপটে ভারতকে কিন্তু অন্যভাবে ভাবতে বাধ্য হয়েছে, যার কারণে ভারতকে কিন্তু অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। ভারত তখন সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে এবং ইসরায়েল আর আমেরিকার সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে। তো এই যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ, কৌশলগত অবস্থান এবং ভূ রাজনীতির যে পরিস্থিতি, এই জায়গায় বাংলাদেশের অবস্থানটা কি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাংলাদেশের সামনে আসলে বাস্তবতা মূলত তিনটা। একটা হচ্ছে ভারত আমাদের একেবারে নিকটবর্তী প্রতিবেশী, তিন দিক দিয়ে ভারত। সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানকে আমরা অস্বীকার করতে পারছি না। এ কারণে একদম নিকটতম প্রতিবেশী দেশ, যার কারণে তাকে আমরা বাদও দিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের সীমা তো আগে বললাম তিন দিক দিয়ে ঘেরা, পাশাপাশি বাণিজ্য আছে, এর পাশাপাশি আমাদের যোগাযোগ, নিরাপত্তা, অনেক কিছুর হিসাব নিকাশ আছে। এই জায়গা থেকে আমাদেরকে এখন ডেফিনেটলি কৌশলগত দিক দিয়ে আমাদেরকে অনেক কিছু ভাবতে হচ্ছে। যেমন বাংলাদেশের জুলাই আন্দোলনের পর ভারতকে নতুন করে তার কৌশল নিয়ে ভাবতে হচ্ছে, তেমনি ভাবতে হচ্ছে। আমরা যেমন চীনের সাথে সম্পর্কের কথা ভাবছি, মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নত করে রোহিঙ্গা সংকটের সমাধান করার চেষ্টা করছি বা ভাবছি, যেমন চীনকে করিডোর দেবো কি দেবো না এটা নিয়ে ভাবছি, তেমনি ভারতের সাথে আমাদের সম্পর্ক, কূটনীতি এবং সীমান্তে অবস্থান, পাশাপাশি যোগাযোগ, তার সাথে ব্যবসা বাণিজ্য, আদার লেনদেন কতটুকু কোন মাত্রায় থাকবে, কতটুকু সীমিত করবো নাকি বাড়াবো, এই সমস্ত নিয়ে নতুন করে কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে। একই সাথে আমরা পাকিস্তানের সাথে নতুন করে আমরা কোন মাত্রায় সম্পর্ক করব, তুরস্কের সাথে আমরা সম্পর্ক করব কিনা, ইরান, মধ্যপ্রাচ্যের আরও দেশগুলো, তাদের সাথে আমরা কোন মাত্রায় সম্পর্ক দেবো, আমাদের সম্পর্কের ধরন কি হবে, কি করা উচিত এই মুহূর্তে, এ সমস্ত নিয়ে কিন্তু যথেষ্ট গভীরভাবে ভাবতে হচ্ছে। শুধু তাই না, রাশিয়া যেমন ভারতের বন্ধু, রাশিয়া তেমনি চীনের বন্ধু। খেয়াল করুন, ভারত আর রাশিয়া কিন্তু চিরজনমের শত্রু, ভারত এবং চীন কিন্তু চিরজনমের শত্রু। সেই জায়গায় রাশিয়া দুই দেশেরই বন্ধু। আবার রাশিয়া ইদানিং পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। এইরকম একটা হিসাব বিকাশ থেকে, এইরকম একটা প্রেক্ষাপট থেকে আমাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা কেন রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াবো না? তাহলে এটা কিন্তু নতুন করে আর একটা ডাইমেনশন তৈরি করলো। আমরা যখন রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াবো, তখন এখানে ভারত কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমরা আমাদের স্বাধীন ডিপ্লোমেসি কতটুকু চর্চা করতে পারবো, ডেফিনেটলি চর্চা করা উচিত এবং সেটা নিয়ে কাজ চলছে, ভাবনা চিন্তা হচ্ছে। ভারতকে যেমন আমরা উপেক্ষা করতে পারছি না, তেমনি চীনকেও কিন্তু আমরা উপেক্ষা করতে পারছি না। কারণ চীনের সাথে আমাদের নতুন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে প্রতিদিন। আমাদের বিনিয়োগ দরকার, আমাদের অবকাঠামো নির্মাণ দরকার, আমাদের বন্দর, রেল স্টেশন, বিমানবন্দর, অনেক কিছুর উন্নতি দরকার। এই যে তিস্তা প্রকল্প বা পদ্মা সেতু নতুন করে, এর কোনো জায়গায় আমাদের
বা নতুন পদ্মা সেতু তৈরি অথবা গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন অথবা এই যে পদ্মা ব্যারেজ নির্মাণ, এর কোনো জায়গায় কিন্তু ভারতের সহযোগিতা আমরা পাবো বলে ধারণা করার কোনো কারণই নেই। ফলে এই সব জায়গায় বিকল্প এবং অবশ্যই আমাদেরকে ভাবতে বাধ্য করছে চীনকে নিয়ে। সেক্ষেত্রে চীন ডেফিনেটলি এখানে একটা বড় ফ্যাক্টর। যাই হোক দর্শক, দীর্ঘ আলোচনার শেষে এই মুহূর্তে আমি যে কথা বলতে চাই একদম শেষ পর্যায়ে, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন বিশ্ব বলা চলে এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা দিকে যাচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের সামনে চীন, রাশিয়া, আমেরিকা, ভারত, পাকিস্তান, তুরস্ক, মুসলিম বিশ্ব অনেক কিছুর হিসেব নিকেশ। আমরা কার সাথে সম্পর্ক করব, কার সাথে কোন বিষয়ে লেনদেন করব, কাকে কতটুকু মাইনাস করব, কাকে কতটুকু প্লাস করব, কার সাথে কতটুকু সম্পর্ক নিবিড় করব, ঘনিষ্ঠ করব, কার সাথে কতটুকু সম্পর্ক আমরা কমাবো, আমরা নতুন করে রাশিয়ার সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নেব, অনেক কিছু ভাবতে হচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের সামনে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কিভাবে এগুতে পারি। এই জায়গায় সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমরা যদি খুবই ভারসাম্যপূর্ণ অবস্থান নিই, তাহলে সবচেয়ে আমরা সেফ পজিশনে থাকতে পারি। এই ভারসাম্যপূর্ণ অবস্থানটা কি হতে পারে? এই ভারসাম্যপূর্ণ অবস্থানটা হতে পারে আমাদের পররাষ্ট্রনীতির যে প্রধান স্লোগান, যে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। যদি তাই হয়, এটা হবে আমাদের প্রধান উপজীব্য। এরপরে কিছু শত্রু কিছু বন্ধু তো থাকবেই। আমাদের বাস্তবতা নিরিখে আমাদের জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে অত্যন্ত বলিষ্ঠভাবে কিছু পদক্ষেপ নিতেই হবে। এই জায়গায় কূটনীতির চর্চার প্রশ্ন আছে। সেই কূটনীতির চর্চায় আমাদেরকে অসম্ভব রকমের যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিতে হবে। আশা করি বাংলাদেশ সেটি পারবে। যদি তাই পারে, তাহলে অ্যাকচুয়ালি দক্ষিণ এশিয়ার রাজনীতি নতুন মোড় নেবে, নতুন ক্যালকুলেশন হবে এবং নতুন অনেক সমীকরণ বদলে যাবে। বাংলাদেশ সেই জায়গায় যথেষ্ট মর্যাদাপূর্ণ অবস্থানে থাকবে। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।